আমেরিকাকে সহায়তা করলেই হামলা, তুরস্ক কাতার সহ 6 দেশকে হুঁশিয়ারি। ইরানে ট্রাম্পকে গুলি করে হত্যার হুমকি কে দিল? শুধু আমেরিকার অস্ত্র নয়, তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে হত্যা করা হচ্ছে ফিলিস্তিনিদের। কোন স্বার্থে খুন করছে গুগল, অ্যামাজন? ট্রাম্পের শুল্কে দেশে দেশে শেয়ার বাজারে ধস, কয়েক সেকেন্ডে ভারতে 20 লাখ কোটি রুপি আর সৌদিতে 50,000 কোটি রিয়াল লাপাত্তা। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। আমেরিকা ও ইরানের মাঝে যুদ্ধ বাঁধলে কোনো আরব দেশ যদি যুক্তরাষ্ট্রকে সহায়তা করে, তাহলে সেসব দেশে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। তুরস্ক, কাতার, আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের 6টি দেশকে এ সতর্কবার্তা দিয়েছে ইরান। এদিকে চলমান উত্তেজনার মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মাথায় গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে ইরানি কট্টরপন্থীদের মুখপাত্র কেহান ইন্টারন্যাশনালের উপসম্পাদকীয়তে। হেজল জুবাইরের ডেস্ক রিপোর্ট। এরই মাঝে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড সহ সামরিক বাহিনীর সকল অংশকে সর্বাত্মক যুদ্ধ প্রস্তুতির নির্দেশনা দেয়া হয়েছে। কেবল যুক্তরাষ্ট্র নয়, এই প্রথমবারের মতো যুদ্ধে যেসব দেশ মার্কিনীদের বিন্দুমাত্র সহায়তা করবে, সেসব দেশেও হামলা চালানো হবে বলে রাষ্ট্রীয় সতর্কবার্তা দিয়েছে ইরান। সেক্ষেত্রে পুরো উপসাগরীয় অঞ্চলে জ্বলে উঠবে যুদ্ধের লেলিহান দাবানল। নাম প্রকাশ না করার শর্তে ইরানের সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, প্রতিবেশী ও আঞ্চলিক 6টি দেশকে আনুষ্ঠানিক সতর্কবার্তা জানিয়ে বলা হয়েছে, কোনোভাবেই যেন ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেয়া না হয়। এমনকি সেসব দেশের আকাশপথও ব্যবহার করার সুযোগ দেয়া চলবে না। তেমনটি হলে ওইসব দেশকে শত্রুপক্ষ বিবেচনা করে পাল্টা হামলা চালাবে ইরান। সতর্কবার্তা পাওয়া দেশগুলো হল তুরস্ক, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, বাহরাইন ও কুয়েত। এরই মাঝে কুয়েত ইরানে হামলার প্রশ্নে যুক্তরাষ্ট্রকে সহায়তা না করার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছে ইরানের বিভিন্ন গণমাধ্যম। তবে তুরস্ক জানিয়েছে, ইরানের কাছ থেকে কোনো সতর্কবার্তার ব্যাপারে তারা ওয়াকিবহাল নয়। এর আগে আন্তর্জাতিক গণমাধ্যম মিডল ইস্ট আই জানায়, ইরানে হামলার জন্য সৌদি আরব সহ উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর আকাশসীমা ব্যবহার করতে পারবে না মার্কিন বাহিনী। এ ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে এসব দেশ। বিশ্লেষকরা বলছেন, নিঃসন্দেহে নিজেদের সুরক্ষার প্রশ্নে সর্বাত্মক চেষ্টা চালাবে ইরান। সে প্রেক্ষাপটে প্রতিবেশী কোনো দেশ শত্রুভাবাপন্ন আচরণ করলে বা মার্কিনীদের সহায়তা করলে ইরান স্বাভাবিকভাবেই চূড়ান্ত বদলা নিতে চাইবে। তেমনটি হলে কেবল যুক্তরাষ্ট্র বনাম ইরান নয়, আরও অনেক দেশ এই যুদ্ধে জড়িয়ে পড়ার ঘোরতর আশঙ্কা রয়েছে। এদিকে উত্তপ্ত এই পরিস্থিতির মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মাথায় গুলি চালিয়ে গুপ্ত হত্যার হুমকি দেয়া হয়েছে ইরানের কট্টরপন্থী গণমাধ্যম কেহান ইন্টারন্যাশনালে। অনেকেই এই গণমাধ্যমকে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মুখপত্র বলে বিবেচনা করে। পত্রিকাটির এক উপসম্পাদকীয়তে বলা হয়, 2020 সালে ইরানের কিংবদন্তি সেনা কমান্ডার কাশেম সোলেমানিকে গুপ্ত হত্যার বদলা হিসেবে যে কোনো দিন ট্রাম্পকে হত্যা করা হবে। মাথায় একের পর এক গুলিতে ঝাঁঝরা করে দেয়া হবে তার খুলি। অভিশপ্ত মৃত্যুর পাত্র থেকেই পান করতে হবে ট্রাম্পকে। ট্রাম্পকে উন্মাদ অভিহিত করে ওই উপসম্পাদকীয়তে আরও বলা হয়, তিনি বারবার ইরানকে হামলার হুমকি দেন ও পিছু হটেন। নিজ দেশের জন্য ট্রাম্পকে হুমকি ইঙ্গিত করে লেখা হয়, মিত্র দেশগুলো সহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের জন্য একদিনেই $3 ট্রিলিয়ন লোকসান হয়েছে মার্কিন অর্থনীতির। সিআইএ সহ বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তাদের ঢালাওভাবে ছাঁটাই করছেন তিনি। সব মিলিয়ে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে দুর্দশার দিকে নিয়ে যাচ্ছেন বলে সতর্কতা জানিয়েছে কেহান ইন্টারন্যাশনাল। হিজল জুবায়ের, বাংলাভিশন। ফিলিস্তিনের গাজায় কে মরবে তা এখন ঠিক করে দিচ্ছে সফটওয়্যার। গাজার প্রতিটি মানুষের তথ্য, চলাফেরা, ফোন কল, অনলাইন অ্যাক্টিভিটি সবকিছু এখন মার্কিন টেক জায়ান্টদের সার্ভারে বন্দী। ইসরায়েলি সেনারা কিবোর্ডে ক্লিক করছে আর এক একটি ফিলিস্তিনি পরিবার মুছে যাচ্ছে পৃথিবী থেকে। এই হত্যাযজ্ঞের পেছনে আছে ল্যাভেন্ডার, গসপেল আর প্রজেক্ট নিম্বাস নামের শক্তিশালী এআই সিস্টেম, যেগুলো বানিয়েছে গুগল, অ্যামাজন, মাইক্রোসফট। প্রশ্ন উঠেছে, এই যুদ্ধ কি শুধু ইসরায়েল ফিলিস্তিনের, নাকি এর পেছনে কাজ করছে কর্পোরেট স্বার্থের আরও অদৃশ্য এক এজেন্ডা? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট।
গাজায় ইসরায়েলি আগ্রাসন এখন অত্যাধুনিক যুদ্ধবিমান, ট্যাঙ্ক কিংবা ড্রোনেই সীমাবদ্ধ নেই, বরং এই যুদ্ধ চলছে কোডের ভাষায়, ক্লাউড কম্পিউটিংয়ে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অদৃশ্য গাণিতিক ছকে। ঠান্ডা মাথায় চালানো হত্যাকাণ্ডে ব্যবহৃত ডিজিটাল অস্ত্রের পেছনে রয়েছে বিশ্বের প্রভাবশালী পশ্চিমা শক্তির মদদ। লেভেন্ডার ও গসপেল নামের এআই সিস্টেম এবং বিশাল ডেটাবেস প্রযুক্তির সাহায্যে ইসরায়েল গুড়িয়ে দিচ্ছে একের পর এক ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও শরণার্থী শিবির। কিবোর্ডের এক একটি টোকায় খুন করা হচ্ছে শত শত ফিলিস্তিনিকে। ভয়ঙ্কর এই অভিযানে পাশে দাঁড়িয়েছে মাইক্রোসফট, গুগল ও অ্যামাজনের মতো যুক্তরাষ্ট্র ভিত্তিক টেক জায়ান্টরা। এপি, রয়টার্স, মিডল ইস্ট আই সহ বিভিন্ন গণমাধ্যমের তদন্তে উঠে এসেছে এমন তথ্য। 2021 সালে গুগল ও অ্যামাজনের সঙ্গে ইসরায়েলের স্বাক্ষরিত প্রজেক্ট নিম্বাস চুক্তির পর থেকে এসব কোম্পানি নেতানিয়াহুর সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা এবং সরকারের জন্য ডেটা সংরক্ষণ, বিশ্লেষণ ও নজরদারির প্ল্যাটফর্ম সরবরাহ করে আসছে। গাজার প্রতিটি নাগরিকের চলাফেরা, যোগাযোগের তথ্য, অনলাইন অ্যাক্টিভিটি সবকিছু এখন বন্দী টেক জায়ান্টদের কর্পোরেট ডেটা সেন্টারে। 2023 সালের 7 অক্টোবরের পরপরই অ্যামাজনের কাছে বাজার হারানোর ভয়ে তাড়াহুড়ো করে নিজেদের এআই টুলস ইসরায়েলকে দিতে চেয়েছিল গুগল। মাইক্রোসফটের সাথেও ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রয়েছে $133 মিলিয়ন চুক্তি। এদের কাছে ফিলিস্তিনিদের জীবনের চেয়ে দামি ব্যবসায়িক লাভের অঙ্ক। ইসরায়েলের বিমান, নৌ ও স্থলবাহিনীর পাশাপাশি কুখ্যাত ইউনিট 8200 দীর্ঘদিন ধরেই মাইক্রোসফটের আজুর ক্লাউড ব্যবস্থার উপর নির্ভরশীল। 2023 সালের অক্টোবরে গাজার যোদ্ধাদের হামলার পরপরই ইসরায়েলের গোপন গ্রুপগুলোর সাথে ব্যাপক হারে বৃদ্ধি পায় মাইক্রোসফটের যোগাযোগ। প্রতিষ্ঠানটির কনসাল্টিং ইউনিটের আয়ের অর্ধেকেরও বেশি আসে এসব সামরিক প্রকল্প থেকে। এমনকি ইসরায়েলের অভ্যন্তরে প্রতিষ্ঠানটির একটি নিজস্ব দল কাজ করে সেনাবাহিনীর জন্য। +972 ম্যাগাজিনে প্রকাশিত এক রিপোর্টে উঠে আসে এসব তথ্য। অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে কিভাবে একটি গোটা জনগোষ্ঠীকে ধ্বংস করা যায় তার নমুনা দেখাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গোপন কোড নেম ব্যবহার করে নির্দিষ্ট ইউনিট বা প্রকল্পের জন্য এসব প্রতিষ্ঠানের তৈরি এআই সিস্টেম ও টেক সার্ভিসের শত শত সাবস্ক্রিপশন ব্যবহার করছে ইসরায়েলি সেনাবাহিনী। মামরাম, গ্লিলট ইত্যাদি ট্যাগে পরিচালিত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত তথ্য বিশ্লেষণ ও সেনা অভিযান। কম্পিউটার স্ক্রিনের সামনে বসে ইসরায়েলি সেনারা নির্ধারণ করে দিচ্ছে কারা বাঁচবে, কারা মরবে। বহুদিন থেকেই ইসরায়েল আমেরিকার তৈরি সমরাস্ত্র ও প্রযুক্তি পরীক্ষার ল্যাবরেটরি হিসাবে ব্যবহৃত হচ্ছে ফিলিস্তিনের গাজা। পশ্চিমা টেক জায়ান্টদের গোটা কার্যক্রম পরিচালিত হয় কঠোর সামরিক গোপনীয়তার আড়ালে। বিভিন্ন সময় প্রতিষ্ঠানের ভেতরের অনেক কর্মী প্রতিবাদ জানিয়ে হারিয়েছেন চাকরি। গত 4 মার্চ শুক্রবার ওয়াশিংটনে মাইক্রোসফটের 50 বছর পূর্তির জমকালো এক অনুষ্ঠানে বিল গেটস, নাদেলা ও স্টিভ বালমারের উপস্থিতিতে প্রকাশ্যে প্রতিবাদ জানান প্রতিষ্ঠানের 2 কর্মচারী। ইসরায়েলি হত্যাযজ্ঞে প্রযুক্তি মুঘলদের গোপন মদদে নৈতিকতা ও মানবতাহীন এআই কি হয়ে উঠছে নির্বিকার এক খুনি? হাফিজুল ইসলাম, বাংলাভিশন। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে ধর্মঘট পালন করছে লাখো মানুষ। 1.5 বছরে গাজায় হত্যাযজ্ঞে শুরুর পর এ পর্যন্ত 50,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। চলছে ভূখণ্ডটি দখলের পায়তারা। পরিস্থিতি নাজুক হওয়ায় ফিলিস্তিনিদের ধর্মঘটে সংহতি জানিয়ে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, জর্ডান, মরক্কো, হাঙ্গেরি সহ ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে চলছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। গাজায় হত্যাযজ্ঞ বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠাই আন্দোলনকারীদের প্রধান দাবি। এদিকে ইসরায়েলে অন্তত 10টি রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ফিলিস্তিনের গাজায় আর একটিও হত্যা দেখতে চায় না বিশ্ববাসী। তাই ফিলিস্তিনিদের ধর্মঘটে সংহতি জানিয়ে ইসরায়েল বিরোধী আন্দোলনে নেমেছে বিশ্বের নানা প্রান্তের মানুষ। একটিই দাবি, বন্ধ হোক ইসরায়েলের নৃশংস হত্যাযজ্ঞ, ফিরিয়ে দেয়া হোক স্বাধীন ফিলিস্তিন। 2023 সালের অক্টোবরের 7 তারিখ গাজায় গণহত্যা শুরু করে ইসরায়েলি বাহিনী। 18 মাসে অন্তত 50,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদাররা। এর মধ্যে নারী শিশুর সংখ্যাই সবচেয়ে বেশি। অন্তত 19,000 শিশুর প্রাণহানি হয়েছে ইসরায়েলি বর্বরতায়। একদিকে উচ্ছেদ অভিযান, অন্যদিকে স্থল অভিযানের মধ্য দিয়ে দখলের চেষ্টায় গাজা যেন এক বসবাসের অযোগ্য শহর। এই পরিস্থিতিতে গাজায় হত্যাযজ্ঞ বন্ধে আন্তর্জাতিক সমর্থনে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস নামের একটি গোষ্ঠী সোমবার বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী ধর্মঘটের ডাক দেয়। রবিবার ফিলিস্তিন থেকে শুরু হয় এই প্রতিবাদী আন্দোলন।
ফিলিস্তিনিদের সমর্থনে আন্দোলনের সংহতি জানিয়ে সোমবার বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, জর্ডান, মরক্কো, হাঙ্গেরি সহ ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে আন্দোলনে যোগ দেয় হাজারো মানুষ। ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লায় হাজারো মানুষ জড়ো হয়ে ইসরায়েল বিরোধী স্লোগান দিতে থাকে। প্রতিদিন শত শত মানুষকে হত্যা ও গাজা দখলের বিরুদ্ধে প্রতিবাদী এই আন্দোলনের রাজপথ উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলন দেখা যায় লিবিয়া, জর্ডান ও মরক্কোতে। যুক্তরাষ্ট্রের নেতানিয়াহুর পাশাপাশি ট্রাম্পের বিরুদ্ধে সোচ্চার বিক্ষোভকারীরা। ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন বন্ধের দাবি তোলেন তারা। এদিকে বিশ্বজুড়ে আন্দোলনের মধ্যেই গাজা ও লেবাননে একের পর এক বোমা হামলা চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। রবিবার গাজার এক সাংবাদিক সহ অন্তত 50 ফিলিস্তিনিকে হত্যা করে দখলদাররা। ভূখণ্ডটি নাসের হাসপাতালের হামলায় ওই সাংবাদিকের প্রাণহানি ঘটে। এছাড়া আহত হন আরও 7 সাংবাদিক। ফিলিস্তিনও থেমে নেই। বর্বর হামলার জবাবে ইসরায়েলের আশকেলন ও গান ইয়াবুনি শহরে 10টি রকেট হামলা চালিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন অন্তত 3 জন। বিক্ষোভ, হামলা, পাল্টা হামলার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র পাড়ি জমিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে জিম্মি মুক্তি ও গাজা নিয়ে নতুন পরিকল্পনা করতেই ওয়াশিংটন সফরে গেছেন তিনি। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার ব্যাপারে তথ্য থাকা সত্ত্বেও প্রয়োজনীয় ব্যবস্থা নেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার বিরুদ্ধে এমন ভয়ঙ্কর অভিযোগের তথ্য উঠে এসেছে খোদ ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিনবেতের এক তদন্তে। তার বিরুদ্ধে হাজারো ফিলিস্তিনি হত্যার পাশাপাশি নিজ দেশের সেনা ও মানুষ খুনেরও অভিযোগ আনা হয়েছে। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। ইসরায়েলের গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নামের সঙ্গে জড়িয়ে আছে নানা অভিযোগ। নিজ দেশেই দুর্নীতির অভিযোগে বিচারাধীন নেতানিয়াহু, পাশাপাশি গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের কারণে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানার মুখোমুখি তিনি। তবে এরই মধ্যে তার ঘাড়ি চেপেছে নতুন সংকট। ইসরায়েলি গোয়েন্দাদের তদন্তেই উঠে এসেছে এক ভয়ঙ্কর তথ্য। এবার বিশ্বাসঘাতকতার গুরুতর অভিযোগে অভিযুক্ত হয়েছেন নেতানিয়াহু। তার বিরুদ্ধে অভিযোগ 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার ব্যাপারে তথ্য থাকা সত্ত্বেও তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেননি। ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিনবেতের এক তদন্তে উঠে এসেছে এমন তথ্য। কাতার গেট নামে পরিচিত এই তদন্তের ভিত্তিতে গুরুতর কিছু অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম হারেজ। 7 অক্টোবরের ঘটনায় নেতানিয়াহুর ভূমিকা নিয়ে ইসরায়েলি জনগণের মধ্যে আগে থেকেই যথেষ্ট বিতর্ক ছিল। সেই সময় দাবি করা হয়েছিল 7 অক্টোবরের হামলায় হামাস 1200 ইসরায়েলিকে হত্যা করেছে। তবে বাস্তব প্রমাণের সাথে এই দাবি ছিল অসঙ্গতিপূর্ণ, কেননা হামাসের কাছে থাকা অস্ত্র সরঞ্জাম এতটা কার্যকর ছিল না যে এই অল্প সময়ে এমন প্রভাব ফেলতে পারে। সিনবেতের এই তদন্তে উঠে আসে নেতানিয়াহু ও তার উপদেষ্টারা 2023 সালের 7 অক্টোবরের সেই হামলা সম্পর্কে আগে থেকেই জানতেন। তবে সেদিন নিরাপত্তা সংস্থাগুলোকে তা না জানিয়ে হানিবাল নির্দেশিকার আদেশ দেওয়া হয়েছিল, যার মাধ্যমে ইসরায়েলি সেনাবাহিনী তাদের নিজস্ব সৈন্য এবং নাগরিকদের হত্যা করেছিল যাতে তারা হামাসের হাতে আটক না হয়। অর্থাৎ নেতানিয়াহুর দায় কেবল হাজার হাজার ফিলিস্তিনিদের গণহত্যাই নয়, বরং তার নিজস্ব সৈন্য ও মানুষদের হত্যার জন্য তিনি দায়ী। এই তদন্ত ফাঁস হওয়ার পর নেতানিয়াহু সিনবেত প্রধান রোনেন বারের পদত্যাগ দাবি করেন। তবে ইসরায়েলের সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দেয় যে বর্তমান পরিস্থিতিতে নেতানিয়াহু বারকে বরখাস্ত করতে পারেন না। এরপরও নেতানিয়াহু আদালতের সিদ্ধান্ত অমান্য করে বারকে বরখাস্তের ঘোষণা দেন এবং তদন্ত বন্ধের নির্দেশ দেন। নেতানিয়াহুর এই সিদ্ধান্তকে অনেকেই ইসরায়েলের গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে দেখছেন। ইতিমধ্যেই তেল আবিবে 2 লাখেরও বেশি মানুষ নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন। পাশাপাশি দেশটির বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ ইসরায়েলি জনগণকে অসহযোগ আন্দোলনে আহ্বান জানিয়েছেন। অন্যদিকে চলমান ইস্যু নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন নেতানিয়াহু। গণহত্যা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ থাকা সত্ত্বেও নেতানিয়াহুকে বরণ করতে লাল গালিচার ব্যবস্থাও করেছে ট্রাম্প প্রশাসন। ডোনাল্ড ট্রাম্প তার কর্মকাণ্ডে সমর্থন দিয়ে যাবেন এমন আশাই করছেন নেতানিয়াহু।
তবে বিশেষজ্ঞদের মতে নেতানিয়াহুর এমন স্বেচ্ছাচারিতা ইসরায়েলে রাজনৈতিক বিপর্যয় সৃষ্টি করবে, যা একদিকে ইসরায়েলি গৃহযুদ্ধ টেনে আনবে, অন্যদিকে অর্থনীতির পতনের দিকে নিয়ে যাবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার থেকে 500,000 কোটি ডলার আর সৌদি আরবের শেয়ার বাজার থেকে 50,000 কোটি রিয়াল গায়েবের 24 ঘন্টা না পেরুতেই একই আদলে অনাকাঙ্ক্ষিত ধাক্কা খেল ভারতের পুঁজিবাজার। 10 সেকেন্ডে হাওয়ায় মিলিয়ে গেছে 20 লাখ কোটি রুপি। পশ্চিমা বিশ্বের মতো মধ্যপ্রাচ্য আর এশিয়ার শেয়ার বাজারে ঝোড়ো গতি পতনে তৈরি হয়েছে ভীতিকর পরিস্থিতি। এই তোলপাড়ের পরও অঘটনের হোতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়েছেন পাল্টাবে না যুক্তরাষ্ট্রের নয়া শুল্ক নীতি। তাহলে কি নতুন আরেকটি অর্থনৈতিক মন্দার প্রস্তুতি নিতে হবে বিশ্ববাসীকে? মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো পদক্ষেপ নেবেন আর সমালোচনা হবে না, তালগোল পাকাবে না, তা তো হবার নয়। বরং গত মেয়াদের তুলনায় এবার ক্ষমতায় আসার শুরু থেকেই একের পর এক অঘটনের ঢাক বাজিয়ে চলেছেন। গত 2 এপ্রিল বাংলাদেশ সহ 70টির বেশি দেশে বাড়তি শুল্ক আরোপের মাধ্যমে তিনি একতরফা বাণিজ্য যুদ্ধ ঘোষণার পরপরই চরম নেতিবাচক প্রভাব পড়ে বৈশ্বিক অর্থনীতির চাকায়। পড়তির রেকর্ড গড়ে পুঁজিবাজারের অতলমুখী যাত্রা থামার লক্ষণ নেই। মাথায় হাত পড়েছে বিনিয়োগকারীদের, সব হারিয়ে কারো আবার পথে বসার জোগাড়। ধারণা করা হচ্ছিল 7 এপ্রিল এশিয়া আর অন্য শেয়ার বাজার খুললে ধস নামবে এবং বাস্তবে এটি ঘটেছে। বিনিয়োগকারীদের ধারণা বাণিজ্য যুদ্ধে কেউ জিতবে না, বরং এটি বিশ্বব্যাপী জিডিপি প্রবৃদ্ধি ধীরগতি করে দেবে। যখন বড় পরিসরে অর্থনৈতিক মন্দার আশঙ্কা থাকে, তখন এটি বিশ্বের সমস্ত অর্থনীতির উপর ঢেউর মতো প্রভাব ফেলে। শেয়ার বাজারের বেহাল দশা দেখে এমন আশঙ্কাই জানিয়েছেন ভারতের এই বিশ্লেষক। সোমবার দিনের শুরুতেই 4000 পয়েন্ট পড়েছে বম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসইতে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ নিফটির সূচকও 1000 পয়েন্ট পড়েছে, যা গত 10 মাসের মধ্যে ভারতের শেয়ার বাজারের সর্বনিম্ন পতন। পরিস্থিতি এতটাই নাজুক যে মাত্র 10 সেকেন্ডে ভারতের পুঁজিবাজার থেকে হাওয়ায় মিলিয়ে যায় 20 লাখ কোটি রুপি। লেনদেনের শুরুতে বেঞ্চমার্ক শেয়ার ইন্ডেক্স 5% পড়ে গেলে লেনদেন বন্ধ করে দেয় পাকিস্তানের করাচি স্টক এক্সচেঞ্জ। 45 মিনিট বিরতির পর আবার শুরু হয় লেনদেন। সোমবার লেনদেনের শুরুতে জাপানের পুঁজিবাজার নিক্কি 225 ইন্ডেক্স পড়েছে 2600 পয়েন্টের বেশি। হংকংয়ের হ্যাংসেং সূচকের পতন হয়েছে 9.8%। এইচএসবিসি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের শেয়ারেও ধস নেমেছে, অথচ যার কারণে বিশ্ব অর্থনীতিতে ভূমিকম্প শুরু হয়েছে। বৈশ্বিক মন্দা চোখ রাঙাচ্ছে, তিনি আছেন ভাবলেশীন মেজাজে। স্পষ্ট জানিয়ে দিয়েছেন এত কিছুর পরও স্বীয় সিদ্ধান্ত থেকে পিছু হটবেন না। বাজারে কি হচ্ছে তা বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি যুক্তরাষ্ট্র আরো শক্তিশালী হবে। পরিশেষে এটি এমন একটি দেশ হবে যার সাথে অন্য কারো তুলনা চলবে না। এটি হবে অর্থনৈতিকভাবে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ। ট্রাম্প বলেছেন আমদানি রপ্তানির সম্পর্ক আছে এমন দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের লক্ষ কোটি ডলারের বাণিজ্য ঘাটতি থাকার কারণেই এই পদক্ষেপ। এতে শুল্ক আরোপের করাতে নিচে পড়া দেশগুলোর সাথে বাণিজ্য ঘাটতি কমবে বলে মনে করছেন তিনি। শুল্ক আরোপের করাঘাত 9 এপ্রিল থেকে কার্যকরের কথা থাকলেও আগে ভাগে বৈশ্বিক অর্থনীতিতে প্রায় সুনামি শুরু হওয়ায় জোরদার কূটনৈতিক তৎপরতায় নেমেছেন বাড়তি শুল্ক আরোপের তালিকাভুক্ত দেশগুলো। ফিলিস্তিনে যুদ্ধাপরাধের পরোয়ানা মাথায় নিয়ে ওয়াশিংটন ডিসিতে ছুটে গেছেন যুক্তরাষ্ট্রের পরম মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 50টিরও বেশি দেশ যোগাযোগ করেছে ট্রাম্প প্রশাসনের সাথে। জনগণকে আশ্বস্ত করে আতঙ্ক কাটানোর চেষ্টায়ও নেমেছেন কোনো রাষ্ট্রপ্রধান। জাপানের ওপর আরোপিত শুল্ক কমানোর জন্য আমাদের জোরালোভাবে ট্রাম্পের কাছে অনুরোধ জানাতে হবে, তবে ফলাফল রাতারাতি আসবে না। তাই সরকারকে অবশ্যই অভ্যন্তরীণ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলার সম্ভব সব কৌশল গ্রহণ করতে হবে। ট্রাম্পের বেপরোয়া পদক্ষেপে বৈশ্বিক অর্থনীতিতে তোলপাড় ফেলে দেয়ায় ধাক্কা লেগেছে তেল আর স্বর্ণের বাজারে। 7 এপ্রিল দুপুর নাগাদ স্বর্ণের দাম 0.2% কমে আউন্স প্রতি বিক্রি হয় $3029। ভাটার টান লেগেছে তেলের দামেও। ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুডের দাম পড়েছে প্রায় 3% বা 63.73 মার্কিন ডলার।
বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আতঙ্ক বাজারকে গ্রাস করে রাখলে তেলের দামে আরও পতনের পূর্বাভাস দিয়েছেন বাজার বিশ্লেষকরা। মেহরাব হুসাইন খান, বাংলাভিশন নিউজ ডেস্ক। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।